হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে মুডিস চার্ট। এটা নিয়ে ডিসকাস করব। তো এইটা হচ্ছে মুডিস চার্ট। আমরা এটা দেখছি এর বইতে, ফ্লুইড মেকানিক্সের বইতে দেখছি এটা মুডিস চার্ট। তো কেন আমরা এটা নিয়ে ডিসকাস করতেছি? কারণ এর মেইন কারণটা হচ্ছে যে এই যে মুডিস চার্ট আমরা আসলে ভালো করে বুঝি না। ওকে, যে ফ্রিকশন ফ্যাক্টর কেন রেনল্ডস নাম্বার বাড়ার সাথে সাথে কিছু সময় বাড়ে, কয়েক ক্ষেত্রে বাড়ে, আবার কয়েক ক্ষেত্রে আবার কমে যাইতে থাকে। ওকে, কেন হয় এরকম? তারপরে হাই রেনল্ডস নাম্বারে কেন ফ্রিকশন ফ্যাক্টর রেনল্ডস নাম্বারের মানে এর সাথে চেঞ্জ হয় না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কেন? ওকে, তারপর হচ্ছে যে ল্যামিনার ফ্লো হইলে কেন এই রকম ফ্রিকশন ফ্যাক্টর রেনল্ডস নাম্বারের সাথে সাথে কমতে থাকে। আমরা এইগুলো ডিটেলস একটু আমরা জানতে থাকবো। ওকে, তারপরে রাফনেস, দ্যাট মিনস রিলেটিভ রাফনেস বাড়ার সাথে সাথে কেন ফ্রিকশন ফ্যাক্টরের কম বেশি হয়। ওকে, আমরা এইগুলা একটু ভালো করে বোঝার ট্রাই করব, কারণ এইগুলো নিয়ে আমাদের অনেকেরই মিসকনসেপশন আছে। তো আমি আজকে ট্রাই করব এই কিছু মিসকনসেপশনগুলো দূর করার। ওকে, তো প্রথমেই শুরু করা যাক যে আমরা মানে মুডিস চার্টে আবার ফিরে আসবো, কিন্তু তার আগে আমাদের বেসিক কিছু ক্লিয়ার করা দরকার। তো প্রথমে হচ্ছে আছে কি রেনল্ডস নাম্বার। আমরা রেনল্ডস নাম্বার জানি, রেনল্ডস নাম্বারকে রো ভিএল ডিভাইডেড বাই মিউ এইভাবে মানে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, যেখানে রো হচ্ছে আমাদের ডেন্সিটি, ভি হচ্ছে ভেলোসিটি, এল হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক লেন্থ, মিউ হচ্ছে আমাদের ডাইনামিক ভিসকসিটি। তো এই যে রো ভিএল আছে, এটার যদি আমি অর্ডার অফ ম্যাগনিটিউড নিই, তাহলে এটা রিপ্রেজেন্ট করে ইনার্শিয়া ফোর্সকে। আর এই যে মিউটা আছে, এটা রিপ্রেজেন্ট করবে তখন ভিসকাস ফোর্সকে আর কি। ওকে, তো আমরা এটা কিন্তু জানি যে রেনল্ডস নাম্বার যদি 2300 চাইতে ছোট হয় অথবা সমান হয়, তাহলে সেটা হয় ল্যামিনার ফ্লো। আর যদি 2300 চাইতে বড় কিন্তু 4000-এর চাইতে আবার ছোট, তখন এটা হয় ট্রানজিশনাল ফ্লো। আর যদি 4000-এর চাইতে বড় হয়ে যায়, তখন সেটা হয়ে যায় টার্বুলেন্ট ফ্লো। ওকে, আর এই যে 2300-এর পরে ফ্লো কি হয়ে যাচ্ছে, ট্রানজিশনাল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস না ল্যামিনার না টার্বুলেন্ট। এই যে তখন এই যে আমরা তো বুঝতে পারি না, তাই না? তো 2300-এর নিচে থাকলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেটা ল্যামিনার, কিন্তু 2300-এর পরে গেলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। তো ওই যে বুঝতে পারতেছি না 2300-এর পরে, তার মানে 2300 হচ্ছে একটা ক্রিটিক্যাল ভ্যালু। তো ওই 2300টাকে তখন বলা হবে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। ওকে, তো এখানে আমি যে লিখেও দিছি যে দ্য রেনল্ডস নাম্বার অ্যাট হুইচ দ্য ফ্লো বিকামস টার্বুলেন্ট ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। আর এই রেনল্ডস নাম্বারটা, ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের ভ্যালু হচ্ছে 2300। ওকে ওকে আচ্ছা, এরপরে আমাদের বুঝতে হবে যে ইন্টারনাল ফ্লো জিনিসটা কি, কারণ মুডিস চার্ট কিন্তু আসলে পাইপ ফ্লো এর জন্য মানে মেইনলি আসলে হয়। তো আমরা কি জানি যে পাইপ ফ্লো ওয়ান কাইন্ড অফ কি ইন্টারনাল ফ্লো, তাহলে আমাদের ইন্টারনাল ফ্লো একটু বুঝতে হবে। ওকে, তো প্রথমেই আমরা এখানে এই যে একটা কি বলে প্রথম যে ডায়াগ্রামটা আছে, এটা একটু খেয়াল করি। এই ডায়াগ্রামে আমি কি দেখতেছি যে বাম দিক থেকে ডান দিকে এটা হচ্ছে সাপোজ ক্লোজ একটা মানে পথ, মানে কি বলা যায় যে ক্লোজ কন্ডিউটস। তো এখানে আমি কি দেখতেছি, এখানে দেখা যাচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে একটা ফ্লো হচ্ছে। ওকে, তো সেটার সাপোজ একটা সার্টেন একটা ভেলোসিটিতে ফ্লোটা হচ্ছে, সেটা ভি এভারেজ। আর এখানে একটা পিটার টিউবের মতো একটা মানে কি বলে একটা ডিভাইস আছে, যার মধ্যে দিয়ে আমি এই দিক দিয়ে ডাই ইনজেক্ট করতেছি। ওকে, তো এই ডাই যখন এই দিক দিয়ে ইনজেক্ট হয়ে বের হয়ে যাচ্ছে, তো তখন কি দেখতেছি, ডায়ের যে পথ, অথবা যে আমরা যদি ডাইকে ট্রেস করি, তাহলে পথটা কেমন হচ্ছে, একদম সোজা, মানে অর্ডারলি একটা কি বলে হচ্ছে, কি বলে ফ্লোটা হচ্ছে। তাহলে অবশ্যই এইখানকার যে ফ্লোটা আছে, এই যে ফ্লোটা আছে, এই ফ্লোটা কেমন অর্ডারলি হচ্ছে। এই জন্যই তো আমার ডাইটা সুন্দরভাবে এরকম সোজা চলে যাচ্ছে, স্ট্রেইট চলে যাচ্ছে। তো এইটাকেই বলা হবে তখন ল্যামিনার ফ্লো। তার মানে কি, ল্যামিনার ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই হাইলি অর্ডার্ড মোশন। দ্যাট মিনস অর্ডারলি হবে আর কি। ওকে, ওর যে কি বলে একটা লেয়ার আর আরেকটা লেয়ারের মধ্যে, আমি যদি একটু পেন নেই, পেন নিয়ে যদি দেখানোর ট্রাই করি। ওকে, এই যে ও কি বলে ল্যামিনার ফ্লো এর যে এই একটা মনে করো লেয়ার, আর এটা সাপোজ আরেকটা লেয়ার, এই দুইটা লেয়ারের মধ্যে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে খুব সুন্দরভাবে চলে যাবে, অর্ডারলি চলে যাবে। এই জন্য এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। সেম উপায়ে এই যে দ্বিতীয়টাতে আমি কি দেখতেছি, বাম দিক থেকে ডান দিকে, এদিক থেকে এদিকে কি হচ্ছে, একটা ফ্লো হচ্ছে। ওকে, আর এখানে ওই সেম একটা কি বলে একটা ডিভাইস আছে, যার মধ্যে দিয়ে আমি ড্রাই ইনজেক্ট করতেছি। এইবার কি হচ্ছে, আমি দেখতেছি যে ড্রাই প্রথমে কিছুটা ল্যামিনার ছিল, কিন্তু তারপরে কিন্তু ও মানে অর্ডারলি আর নাই। এই যে এরকম বিভিন্ন ফ্যাশনে কি করতেছে, ড্রাইটা মুভ করতেছে। তো এইটাকে তখন তার মানে কি, তার মানে অবশ্যই ফ্লো এর মধ্যে কিছু একটা হয়েছে,
ওকে, এদিক দিয়ে যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোর মধ্যে কিছু একটা হয়েছে যার কারণে আমাদের এই রকম অর্ডারলি আর হচ্ছে না। দ্যাট মিনস ফ্লো আমার কি অর্ডারনেস বা অর্ডার এর মধ্যে নাই। ওকে, তার মানে ডিসঅর্ডার হয়ে গেছে মোশনটা। এই জন্য টার্বুলেন্ট ফ্লোতে আমি যেখানে বলছি যে টার্বুলেন্ট ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই ভেলোসিটি ফ্লাকচুয়েশন। দ্যাট মিনস আমাদের ফ্লো এর যে ভেলোসিটি আছে এর মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছে, এবং আমাদের ফ্লোটা কি হয়ে গেছে, হাইলি ডিসঅর্ডার্ড মোশন হয়ে গেছে, এই জন্য এটা টার্বুলেন্ট ফ্লো হয় আমরা বলি। ওকে, আর এইখানে আমি আরেকটা দেখাইছি, সেটা হচ্ছে ট্রানজিশনাল ফ্লো। কি ট্রানজিশনাল ফ্লো? ট্রানজিশনাল ফ্লোতে কি হয় যে বাম দিক থেকে ডান দিকে আগের মতোই ফ্লো হচ্ছে। এখন আমি ডাই ইনজেক্ট করলাম, এখন আমি কি দেখতেছি যে কিছুটা এই যে প্রথম দিকেই অর্ডারলি নাই, কিন্তু আবার তারপরে আবার অর্ডারলি হচ্ছে, তারপরে আবার টার্বুলেন্ট হচ্ছে। ওকে, এই যে তো এই যে আমরা বুঝতে পারতেছি না যে ল্যামিনার না টার্বুলেন্ট, দ্যাট মিনস দুইটার মধ্যেই আছে ফ্লাকচুয়েশন, ভেলোসিটির ফ্লাকচুয়েশন হচ্ছে, আবার অর্ডারলি মোশনও আছে। তো এইটাকে তখন বলা হবে কি ট্রানজিশনাল। আমি আশা করি বোঝাইতে পারছি। ওকে, এরপরে আমরা আরেকটা টপিকসে যাই, সেটা হচ্ছে যে এইখানে আমি ভেলোসিটি প্রোফাইলটা দেখাচ্ছি। আমি এর আগে ডিসকাস করলাম যে ল্যামিনার ফ্লো মানে কাকে আমরা ল্যামিনার ফ্লো বলবো, কখন আমাদের ল্যামিনার ফ্লো হয়। তো ল্যামিনার ফ্লো যদি হয় তখন আমাদের এই এই যে কি বলে ভেলোসিটি প্রোফাইল অথবা ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা যেটাকে বলি, এটা অনেকটা এমন হয়। ওকে, আমি যদি ওয়াই অ্যাক্সিসে আমাদের কি থাকে, ভেলোসিটি থাকে, দ্যাট মিনস ইউ থাকে। আচ্ছা, আমি একটু আসলে আমার এখানে গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই জন্য আসলে একটু মানে সমস্যা হচ্ছে আর কি, মানে লিখতে আর কি, যে ইউ, এটা হচ্ছে আমাদের ইউ সাপোজ। ওকে, আর এইদিকে আমি আর আছে সাপোজ ওয়াই। ওকে, এরকম ওয়াই। সো আমি যদি যে কোনো পয়েন্টের আমি কি নেই, স্পর্শকটা নিই, তাহলে সেটাই হবে কি আমার গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ইউ এর গ্রেডিয়েন্ট, দ্যাট মিনস ডেল ইউ ডেল ওয়াই। তো ডেল ইউ ডেল ওয়াই অ্যাট ওয়াই ইকুয়াল টু 0, দ্যাট মিনস এইখান থেকে আমি কি নিচ্ছি, এই যে এই পয়েন্টে আমি কি নিচ্ছি, এই যে স্পর্শকটা টানছি, ট্যানজেন্টটা টানছি। ওকে, এই যে ট্যানজেন্টটা আমি টানছি এইদিকে। ওকে, তো আমি কি দেখতেছি যে আমি আরেকটা কালার যদি নিয়ে বোঝানোর ট্রাই করি, আমি দেখতেছি যে আমাদের যে ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে ভেলোসিটি এর প্রোফাইলটা অনেকটা কেমন হয় যে আস্তে আস্তে এইরকম মানে এইভাবে যাইতে থাকে। ওকে, এইভাবে যাইতে থাকে। কিন্তু যখন টার্বুলেন্ট ফ্লোতে আমি আসি তখন সেম, এখানে ইউ অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে আমাদের ইউ আছে, আর এক্স অ্যাক্সিসে আমাদের ওয়াই আছে। ওকে, এরকম ওয়াই আছে। তো প্রথম দিকে কিছুটা পরিমাণ আমাদের ল্যামিনার ফ্লো এর মতো হয়, কিন্তু তারপরে আমি কি দেখি যে মানে হঠাৎ করে সাডেনলি আমাদের এই ভেলোসিটির যে প্রোফাইলটা আছে এটা একদম স্ট্রেইট হয়ে যাচ্ছে, তাই না? একদম স্ট্রেইট হয়ে যাচ্ছে, একদম স্ট্রেইট হয়ে যাচ্ছে। কিন্তু এইদিকে কিন্তু স্ট্রেইট হচ্ছিল না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি মানে বাড়তেই ছিল এইভাবে। ওকে, আর এটা কিন্তু একটা সার্টেন একটা ভ্যালু মানে খুব ভ্যালু অতিক্রম করার পরে একদম স্ট্রেইট হয়ে যাচ্ছে, এরকম স্ট্রেইট হয়ে যাচ্ছে এদিকে, এরকম। ব্যাপারটা বুঝাইতে পারছি আশা করি। তো টার্বুলেন্ট ফ্লো এর জন্য ভেলোসিটি প্রোফাইলটা অনেকটা এমন হয়, আর ল্যামিনার ফ্লো এর জন্য এমন হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এইবার ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের দরকার সেটা হচ্ছে হাইড্রোলিক ডায়ামিটার। ওকে, হাইড্রোলিক ডায়ামিটারকে এই যে ডিএইচ দিয়ে প্রকাশ করা হয়, অনেক সময় ডি দিয়েও প্রকাশ করা হয়, যাই হোক। তো হাইড্রোলিক ডায়ামিটারকে ইকুয়েশন এরকম লেখা হয় যে 4AC ডিভাইডেড বাই পি, যেখানে আমাদের এসি যেটা আছে, এই এসিটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর পি, এই যে এখানে পিটা আছে, পিটা হচ্ছে ওয়েটেড পেরিমিটার। ওয়েটেড পেরিমিটার মানে হচ্ছে যে কতটুকু পরিমাণ মানে জায়গা আমাদের যে কোনো ফ্লুইড কভার করতেছে। আমি যদি একটা মানে আরেকটু ভালো করে বোঝানোর ট্রাই করি হাইড্রোলিক ডায়ামিটারের কনসেপ্ট আসলে কি, এখানে আমি কি দেখতেছি, একটা সার্কুলার টিউব আছে। তো এই সার্কুলার টিউবের মধ্যে আমি ফুল মনে করো যে ওয়াটার দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। তাহলে কি হচ্ছে বিষয়টা, যে প্রথমেই আমি যদি কি বলে ক্রস সেকশন নেই এখানকার, এরকম সাপোজ একটা কলম দিয়ে একটু দেখানোর ট্রাই করি। আমি সাপোজ ক্রস সেকশন নিলাম, ক্রস সেকশন নিলে অবশ্যই এরকম হবে, এই যে এখানে যেরকম একটা সার্কুলার একটা পথ হয়েছে, এরকম একটা ক্রস সেকশন হবে। তো এটার পরিধি কত হবে? পরিধি হবে অবশ্যই কি 2πr, অথবা আমি যদি 2πr না বলি, আমি যদি পাইডি বলি তাও হয় একই কথা। তাহলে এই পুরোটা পরিধি জুড়েই কি পানির মানে কি আছে, পানির সাথে অ্যাটাচড আছে না? তাহলে ওইটা হবে আমাদের কি তখন পি, এই যে পি এর ভ্যালু তখন কি হবে পাইডি অথবা 2πr যেটাই বলি। সো পাইডি, এই যে
পাই ডি আমি লিখলাম। এখন উপরে কি থাকতে হবে, 4 AC, তো 4 আছেই, আর এসিটা কি আমাদের ক্রস সেকশনাল এরিয়া। তো এই যে ক্রস সেকশনাল এরিয়া কত হয় আমরা জানি, মানে সার্কেলের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়া, আমি যদি এরিয়ার সূত্র বসাই সেটা কত হয়, পাই আর স্কোয়ার। আর আরকে যদি আমি ডি এর মাধ্যমে প্রকাশ করি তখন কি হয়ে যায়, পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে আমি যদি উপরে নিচে যদি কাটাকাটি করি তাহলে আমার ফাইনালি কি আসবে, ডি। তাহলে আমি বুঝতেছি যে আমার সার্কুলার টিউব অথবা সার্কুলার পাইপের ক্ষেত্রে আমার কি বলে যে ইয়াটা হবে, মানে হাইড্রোলিক ডায়ামিটারটা হবে, সেটা আসলে কোনটা, সেটা হচ্ছে ওই ডিটা, দ্যাট মিনস ওই ব্যাসটাই হবে। ওকে, বুঝতে পারছি আশা করি। সেম উপায়ে এখানে কি স্কোয়ার ডাক্ট একটা আছে, এখানে কি দেখতেছি যে আমাদের যে ফ্লুইডটা এটা মানে কতটুকু ওই যে এই কি বলে বস্তুটার মধ্যে বা এর সাথে অ্যাটাচড হয়ে আছে। এই যে এ নামক যে একটা ইয়ে আছে, এটার সাথে কি আছে, ফ্লুইডটা অ্যাটাচ আছে, আবার এটার সাথেও অ্যাটাচড আছে, আবার সোজা এরকম অ্যাটাচড আছে, এইদিকেও অ্যাটাচড আছে। তার মানে চারদিকেই কি ফ্লুইডের সাথে আমাদের ওই যে কি বলে যে বডিটা আছে ওইটার কি আছে, অ্যাটাচড হয়ে আছে। দ্যাট মিনস এইখানেও এখানেও তাহলে টোটাল 4টা না, তাহলে ওয়েটেড পেরিমিটারটা হচ্ছে 4 তখন হবে। ওকে, এ যোগ এ যোগ এ যোগ এ, দ্যাট মিনস 4। আর আমি যদি ক্রস সেকশন নেই তাহলে এটা কি হবে, একটা রেক্ট্যাঙ্গুলার, অথবা আমরা বলতে পারি কি একটা বৃত্তাকার, মানে কি বলে বর্গাকার একটা মানে ইয়ে আসবে, সারফেস হবে। তো সেটার ক্ষেত্রে আমাদের কি হয়, যেহেতু এই স্কোয়ার হবে, আর 4 আছেই, বাহু স্কোয়ার হয় না এর ক্ষেত্রফলের যে সূত্রটা, তাহলে 4A স্কোয়ার ডিভাইড বাই 4A। তখন সেম উপায়ে রেক্ট্যাঙ্গুলার ডাক্টের ক্ষেত্রে কি হবে, আমাদের যে পানিটা কতটুকু পানি যদি আমি কনসিডার করি ফ্লুইডটা, তাহলে এটা কতটুকু মানে ইয়ার সাথে আমাদের এখানকার দেওয়ালের সাথে অ্যাটাচড হয়ে আছে, নিচের ফ্লোরের সাথে অ্যাটাচড হয়ে আছে, এই দিককার ডান দিকের দেওয়ালের সাথে অ্যাটাচড, আবার উপরের এই যে সারফেসের সাথে অ্যাটাচড। তাহলে এ যোগ বি যোগ এ যোগ বি, তাহলে টোটাল কত হবে, 2 ইন্টু এ প্লাস বি। তাহলে ওয়েটেড পেরিমিটার হবে 2 ইন্টু এ প্লাস বি, আর উপরে তো 4 এর সূত্র তো আছেই, ইন্টু কি হবে এরিয়া। তো আমরা কি জানি যে আয়তকার ক্ষেত্রের জন্য এরিয়ার সূত্রটা কি হয়, দৈর্ঘ্য গুণের প্রস্থ, দ্যাট মিনস এ ইন্টু বি, সো এ বি। তো ফাইনালি আমার এই যে হাইড্রোলিক ডায়ামিটার তখন হবে 2AB ডিভাইড বাই এ প্লাস বি। সেম উপায় ওপেন চ্যানেলের ক্ষেত্রে এই যেরকম ডিএইচ হবে যে 4AB ডিভাইড বাই 2A প্লাস বি। আমি আশা করি বোঝাইতে পারছি হাইড্রোলিক ডায়ামিটারের কনসেপ্টটা। এরপরে কনসেপ্ট আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ফুললি ডেভেলপড ফ্লো। তার মানে কি, এই যে এটা সাপোজ একটা পাইপ, এইরকম একটা প্যারালাল একটা ফ্লো অথবা পাইপ যেটাই হোক, তো এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে আমার ফ্লো হচ্ছে, এদিক থেকে এইদিকে ফ্লো হচ্ছে, এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, আর এইটা হচ্ছে আমার সেন্টার লাইন। ওকে, তো আমি কি দেখতেছি, প্রথমে একদম যখন পানি আমি সাপোজ চিন্তা করলাম ওয়াটার যখন এন্টার করতেছে, তখন কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, এই যে লাল একটা আমি লাইন দেখাচ্ছি না, এই যে আস্তে আস্তে আমার বাউন্ডারি লেয়ার গ্রো করতেছে এই নিচেরটার ক্ষেত্রে, নিচের যেই সারফেসটা আছে। সেম উপায় এই উপরের সারফেসটার জন্য কি হবে, আস্তে আস্তে বাউন্ডারি লেয়ার গ্রো করবে। ওকে, তো আমার কি হবে, বাউন্ডারি লেয়ার যেহেতু গ্রো হচ্ছে, তাহলে অবশ্যই আমার ভেলোসিটি এই যে বাউন্ডারি লেয়ারের নিচে যেই মানে ফ্লোটা হয় সেটা কি হয়, ল্যামিনার হয়। এখানেও তাহলে কি হবে, ল্যামিনার হবে। আর এই দিকে কোর লাইন যেটা আছে, এই কোর লাইনের দিকে সব ফ্লোটা কেমন হবে, টার্বুলেন্ট ফ্লো হবে। তাহলে আমি কি দেখতেছি যে আমি যদি কি বলে ক্রস সেকশন নেই, তাহলে প্রত্যেকটা ক্রস সেকশন আমি দেখতেছি যে আমার আস্তে আস্তে ফ্লোটা এই যে এইখানে কিন্তু আমার ফ্লোটা কি, আমি যদি মানে পেইন দিয়ে দেখাই তাহলে মেবি বুঝতে সুবিধা হবে। এই যে এই পার্টে কি হচ্ছে, এই দিকে কিন্তু একদম সোজা, দ্যাট মিনস আমরা জানি কি যে সোজা ভেলোসিটি গ্রেডিয়েন্ট কার হয়, টার্বুলেন্টের হয়। তার মানে এই দিকে যে ফ্লোটা হচ্ছে, এদিকে সবই কি ফ্লো হচ্ছে, এদিকে সবই হচ্ছে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে। আর আস্তে আস্তে এই যে নিচের দিকে আমি যদি একটু খেয়াল করি, এদিকে কি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি ফ্লো বাড়তেছে না, তাহলে এটা কি ল্যামিনার ফ্লো। এখানেও সেম ল্যামিনার ফ্লো হচ্ছে। তো সেম আমি যদি আরেকটা ক্রস সেকশন নিই, এইটা সাপোজ আমি যদি এদিকে ক্রস সেকশন নিই, এখানেও সেম যে আস্তে আস্তে কি হচ্ছে, আমি দেখতেছি যে বাউন্ডারি লেয়ার বড় হচ্ছে। দ্যাট মিনস এই যে এরিয়াটা এরিয়াটা আস্তে আস্তে ছোট হচ্ছে, দ্যাট মিনস টার্বুলেন্ট ফ্লোটা কমে যাচ্ছে। তাহলে আর তার মানে কি ল্যামিনার ফ্লো বেড়ে যাচ্ছে। এই যে ল্যামিনার ফ্লো আমি যদি দেখি, ল্যামিনার ফ্লো এর জন্য ভেলোসিটি প্রোফাইল কিন্তু এমন, এই যে আস্তে আস্তে কি ল্যামিনার ফ্লো এর ডমিনেশনটা বাড়তেছে। তো এইখানে এসে এই যে ক্রস সেকশনে এসে আমি কি দেখতেছি যে এই যে দুইটা বাউন্ডারি লেয়ার ছিল, দুইটা একটার সাথে কি হয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, এবং তারপরে কি আস্তে আস্তে একদম সোজা হয়ে গেছে, এরকম সোজা হয়ে গেছে। তার মানে কি, তার মানে আর কোনো মানে টার্বুলেন্ট ফ্লো হবে না, পুরোটাই ল্যামিনার ফ্লো হবে। এই জন্য এই যে ফুললি ডেভেলপ ফ্লো এর মতো হয়ে যাচ্ছে একদম। তার মানে কি পুরোটাই ল্যামিনার ফ্লো এর
মতো। ওকে, তার মানে পুরো যেই প্রোফাইলটা হবে একদম পুরো ল্যামিনার ফ্লো হইলে যেমন প্রোফাইল হয় প্রত্যেকটা সারফেসে, দ্যাট মিনস এই উপরের সারফেসের জন্য পুরোটাই ল্যামিনার হবে, নিচেরটার জন্য পুরোটাই ল্যামিনার হবে, এই দুইটা মিলে যেরকম একটা ফ্লো হবে, মানে ভেলোসিটি প্রোফাইল হবে। আমি বুঝাইতে পারছি আশা করি ভেলোসিটি প্রোফাইল কেমন হয় ফুললি ডেভেলপ ফ্লো এর ক্ষেত্রে। তো এবার আমরা আরেকটা মানে ফ্লুইড মেকানিক্স থেকে জানি, যদি আমাদের ফুললি ডেভেলপ ফ্লো হয় তখন এটাকে আমরা, এবং পাইপ ফ্লো এর মধ্যে দিয়ে হয়, তখন এটাকে বলে আমরা হ্যাগেন-পয়সুলি ফ্লো। এবং হ্যাগেন-পয়সুলি ফ্লো এর ক্ষেত্রে আমাদের যেই ফ্রিকশন ফ্যাক্টরটা হয় সেটা হচ্ছে আচ্ছা এখানে আইটা হবে না আর কি, ফ্রিকশন ফ্যাক্টর। তো যাই হোক, তো ফ্রিকশন ফ্যাক্টর এফ ইকুয়াল টু হবে কি 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার। এটা ডিরাইভ করে দেখানো যায়, এবং আমার চ্যানেলে এটা আছে যে কিভাবে হ্যাগেন-পয়সুলি ফ্লো এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু 64 ডিভাইড বাই রেনল্ডস নাম্বার হয়। এটা আমাদের লাগবে, ওকে, এবং এটা ডেরাইভও করা আছে আমার চ্যানেলে, তো চাইলে দেখে আসা যেতে পারে। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো এই লেকচারে, যে হ্যাগেন-পয়সুলি ফ্লো এর। ওকে, তো আমরা নেভিয়ার-স্টোক ইকুয়েশন মানে কি বলে থেকে আমরা এই হ্যাগেন-পয়সুলি ফ্লো এর বিভিন্ন প্যারামিটারের ইকুয়েশন আমরা পাইতে পারি। যাই হোক, এইবার আসি স্কিন ফ্রিকশন ফ্যাক্টর অথবা ফ্যানিং ফ্রিকশন ফ্যাক্টর অনেক সময় এটাকে বলা, এই কনসেপ্টটা এবং ডার্সি-উইসব্যাক ইকুয়েশনটা এবার আমরা দেখব। ওকে, তো ওকে, প্রথমে আসে যে স্কিন ফ্রিকশন ফ্যাক্টর, এখানে সেম, এখানে আইটা হবে না আর কি। ওকে, এখানে আইটা হবে না, যে এই যে আইটা এখানে, আচ্ছা না, আচ্ছা এবার ঠিক আছে, ফ্রিকশন ফ্যাক্টর বানানটা এবার ঠিক আছে। যাই হোক, আচ্ছা, তো স্ক্রিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা স্ক্রিন ফ্রিকশন ফ্যাক্টর যেটা আছে এটাকে সিএফ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, সিএফ দিয়ে প্রকাশ করা হয়। সিএফ ইকুয়াল টু হচ্ছে টাউ ডাব্লিউ ডিভাইড বাই হাফ রো ভি স্কোয়ার। এটা বাই ডেফিনেশন এইভাবে আসলে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো আমি সিএফ এর তাহলে ইকুয়েশন পেয়ে গেলাম যে সিএফ ইকুয়াল টু টাউ ডাব্লিউ ডিভাইড বাই হাফ রো ভি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি দেখতেছি যে আমাদের যে সিএফটা আছে এটা কার ফাংশন? টাউ ডাব্লিউ এর ফাংশন। আচ্ছা, এটা আমি মনে রাখলাম। এরপরে আসি যে ডার্সি-উইসব্যাক ইকুয়েশনটা কি, যে হেড লস আমাদের যেটা আছে এইচ এফ, অথবা অনেক সময় এইচ এল দিয়েও প্রকাশ করা হয়ে থাকে। তো এই হেড লসের ইকুয়েশনটা হবে ডেল্টা পি বাই রোজি। আমরা জানি যে হেডকে সবসময় কি পি বাই রোজি আকারে ওটাকে আমরা কি বলি, হেড, প্রেশার হেড। এবং কিন্তু যেহেতু এখানে ডেল্টা পি আছে, দ্যাট মিনস প্রেশার ড্রপ, তাহলে প্রেশার ড্রপ ডিভাইডেড বাই রোজি, তো এটাকে বলা হবে হেড লস, এবং এটাকে এইচ এফ দ্বারা প্রকাশ করা হয়। তো হেড লসের ইকুয়েশনটা হচ্ছে ইকুয়াল টু এইচ এফ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে ডার্সি-উইসব্যাক ইকুয়েশন। আর এইখানে যে এফটা আছে এই এফটাকে বলা হয় ডার্সিস ফ্রিকশন ফ্যাক্টর। ওকে, ডার্সিস ফ্রিকশন ফ্যাক্টর। ওকে, আর এফ ইকুয়াল টু আবার এই যে এখানে আমি কেবলই স্কিন ফ্রিকশন ফ্যাক্টর দেখাইলাম না, বা ফ্যানিং ফ্রিকশন ফ্যাক্টর বললাম না, যে সিএফ, এই সিএফ এর সাথে এফ এর একটা রিলেশন আছে। এটা হচ্ছে এফ ইকুয়াল টু 4 ইন্টু সিএফ, দ্যাট মিনস সিএফ কে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি এফটা পেয়ে যাই। ওকে, তা এখন আরেকটা বিষয় দেখার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিএফটা কিন্তু কি টাউ ডাব্লিউ এর ফাংশন না? তাহলে অবশ্যই আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টরটা আছে, দ্যাট মিনস এফটা কি হবে, টাউ ডাব্লিউ এর ফাংশন হবে না? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। যখন আমরা হচ্ছে মুডিস চার্ট আমরা দেখব, তখন দেখব যে এটার এই যে ফ্রিকশন ফ্যাক্টর যে টাউ ডাব্লিউ এর ফাংশন, এটার দরকার পড়বে। ওকে, এরপরে আসি যে পাইপ ফ্লো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার পাইপ ফ্লোটা, আচ্ছা আমি লেজার পয়েন্টার নেই। তো এটা হচ্ছে সাপোজ একটা পাইপ, এটা পাইপ, এই বাম দিক থেকে ডান দিকে একটা ফ্লো হচ্ছে, এই যে ফ্লো হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, এই যে অরেঞ্জ কালার দিয়ে আমি দেখাইছি সেন্টার লাইনটা। ওকে, এখন আমি এই পাইপ ফ্লো আলাদা করে কেন পাইপ মানে ড্র করে আবার দেখাচ্ছি, আমি যদি একটু খেয়াল করি, এই যে পাইপের নিচের যে সারফেস অথবা উপরের সারফেস, যেটা যে কোনো একটা হলেই হচ্ছে, আমি যদি জুম করি, ওকে, আমি মাইক্রোস্কোপ দিয়ে যদি জুম করে দেখি, তাহলে আমি কি দেখবো, যে এই যে ফ্ল্যাট যে লাইনটা আছে নিচেরটা, এটা আসলে কিন্তু এরকম স্মুথ না, এরকম কি থাকবে, এইরকম, যে এই যে আমি এখানে দেখাচ্ছি এরকম রাফনেস থাকবে। ওকে, এরকম রাফনেস থাকে। আমি যদি একদম জুম করে দেখি, তাহলে আমি কি দেখি যে কোনো পাইপই আসলে কি ওটা আসলে কি ফুললি মানে স্মুথ না, রাফ পাইপ। ওকে, তাহলে এখানে কি আসবে, রাফনেসের একটা মানে প্যারামিটার আমাদেরকে ইন্ট্রোডিউস আমরা করলাম, সেটা হচ্ছে এপসাইলন। ওকে, এখন আমি আরেকটা জিনিস তাহলে চিন্তা করি, যদি এখানে কি হচ্ছে, তার মানে রাফ পাইপ এটাও। ওকে, তাহলে ফ্লো হচ্ছে। এখন আমাদের পাইপের ডায়ামিটার যদি বড় হয়, এবং আমি মনে করি যে, মনে করো যে এই যে রাফনেসটা এতটুকু, সাপোজ এতটুকু হচ্ছে আমাদের রাফনেস। ওকে, এটা হচ্ছে আমাদের ওই যে নিচের যে কি বলে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের নিচের যেই সারফেসটা, আর এই যে এতটুকু হচ্ছে আমাদের কি, এই যে আমি এখানে দেখাচ্ছি এতটুকু হচ্ছে আমাদের রাফনেস সাপোজ।
এখন আমাদের যদি ডায়ামিটার এখানে কি এই একটা তো এখানে কি মানে সার্টেন একটা ডায়ামিটার তো আছে এই পাইপের। এখন আমাদের ডায়ামিটার যদি কি হয় ছোট হয় সাপোজ, তাহলে আমাদের কি হবে এই যে এখানে যদি আমি একটা কি বলে এখানে সাপোজ চিন্তা করতেছি এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ডায়ামিটার বিশিষ্ট একটা পাইপ, তাহলে অবশ্যই এই যে রাফনেসটা কি হবে ডমিনেট করবে না বেশি, কিন্তু সেম জিনিসই এই এতটুকু পরিমাণই মানে আমাদের ইয়ে আছে সাপোজ এই যে কি বলে রাফনেস আছে, এতটুকু পরিমাণই রাফনেস আছে, কিন্তু এইবার আমাদের এটা হচ্ছে এবং এটা হচ্ছে নিচের সারফেস। ওকে, কিন্তু এইবার আমাদের কি এবার আমাদের হচ্ছে ডায়ামিটারটা মানে পাইপের ডায়ামিটারটা এবার বড়, তাহলে কি এই যে এতটুকু সেম মানে এইটুকু যতটুকু মিটার হবে সাপোজ 2 মিলিমিটার আমার ওই রাফনেসের দৈর্ঘ্য, এটাও সাপোজ 2 মিলিমিটার রাফনেসের দৈর্ঘ্য। ওকে, তাহলে সেম রাফনেসের মানে লেন্থেই কিন্তু এবার আমার ডায়ামিটার বেড়ে গেছে, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই আমাদের কিন্তু রাফনেস যেই মানে কি বলে সারফেস রাফনেসটা আছে এটা কিন্তু ফ্লোতে তা ওই এই ছোট ডায়ামিটারের ক্ষেত্রে যেরকম মানে করতো, এই যে ছোট ডায়ামিটারের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলাতো, অবশ্যই বড় ডায়ামিটারের ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই সেম মানে ইফেক্ট দেখাবে না। সহজ বিষয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই যে রাফনেসটা আমরা ইন্ট্রোডিউস করলাম, শুধুমাত্র এই রাফনেসটা ইম্পর্টেন্ট না, আসলে আমাদের রিলেটিভ রাফনেসটা ইম্পর্টেন্ট। দ্যাট মিনস রিলেটিভ রাফনেস মানে কি, রিলেটিভ রাফনেস মানে হচ্ছে যে এপসাইলন না, আমাদের আসলে এপসাইলন ডিভাইডেড বাই ডিটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রিলেটিভ রাফনেস, এটাকে আমরা বলি। ডি হচ্ছে আমাদের ডায়ামিটার, ওকে, হাইড্রোলিক ডায়ামিটার। আর আমরা জানি যে কিছুক্ষণ আগেই দেখাইছি যে যেহেতু এটা কি একটা সার্কুলার টিউব, ওকে, সার্কুলার টিউবের ক্ষেত্রে কি হয় আমরা জানি, সার্কুলার টিউবের ক্ষেত্রে হাইড্রোলিক ডায়ামিটার তার ডায়ামিটারের সমান হয়ে যায়, এই জন্য এপসাইলন বাই ডি আমরা লিখি। কিন্তু এটা যদি পাইপটা যদি এরকম না হয়, যদি একটু অন্য মানে কি বলে যে কোনো আরবিটারি একটা হয়, তাহলে অবশ্যই নিশ্চয়ই তখন আবার ডি হবে না। ওকে, আরবিটারি শেপের হলে অবশ্যই নিশ্চয়ই এপসাইলন বাই ডি হবে না, তখন কি হবে এপসাইলন ডিভাইড বাই ওই যে আরবিটারি যেই ফ্লোট মানে বডিটা আছে ওইটার হাইড্রোলিক ডায়ামিটার কত হবে। ওকে, বুঝাইতে পারছি আশা করি। ওকে, সো এপসাইলন বাই ডি দ্যাট মিনস রিলেটিভ রাফনেসটা ইম্পর্টেন্ট হয়ে যায় তখন। ওকে, এইবার আসি যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি আমাদের ফ্লো ল্যামিনার হয় তো আমাদের যেই ফ্রিকশন ফ্যাক্টরটা আছে এইটা শুধুমাত্র রেনল্ডস নাম্বারের ফাংশন। আমরা এটা কিন্তু আসলে আগেই পড়ে আসলাম যে আমরা জানি কি যদি ফ্লোটা ল্যামিনার হয় তাহলে হ্যাগেন পয়সলি ফ্লো এর ক্ষেত্রে এফ ইকুয়াল টু কত হয় 64 ডিভাইড বাই রেনল্ডস নাম্বার। তার মানে ফ্রিকশন ফ্যাক্টর শুধুমাত্র কার ফাংশন হচ্ছে রেনল্ডস নাম্বারের, এবং এফ ইকুয়াল টু 64 ডিভাইড বাই আর ই আমি কি দেখতেছি এখানকার পাওয়ার কত, এফ এর পাওয়ার কত 1, রেনল্ডস নাম্বারের পাওয়ার কত দেখে আসছি 1, তার মানে এটা কি লিনিয়ার ফাংশন না। ওকে, কিন্তু আমাদের লিনিয়ার ফাংশনটা কেমন যে ইনভার্স। ওকে, তাহলে কিন্তু এক কথাই কি মানে ফাংশন তো রেনল্ডস নাম্বারের, অন্য কিছুর না কিন্তু ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে, হ্যাগেন পয়সলি ফ্লো এর ক্ষেত্রে। তাহলে আমি এটা বুঝলাম যে এফ ইকুয়াল টু তখন কি হবে শুধুমাত্র রেনল্ডস নাম্বারের ফাংশন হবে যখন ফ্লোটা আমার ল্যামিনার। কিন্তু ফ্লোটা যখন টার্বুলেন্ট হয়ে যাবে, কিছুক্ষণ আগেই দেখলাম আগের স্লাইডেই যে তখন কিন্তু শুধুমাত্র রেনল্ডস নাম্বারের সাথে চেঞ্জ হবে না, সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এপসাইলন ডিভাইড বাই ডি নামক একটা টার্ম আসবে, কারণ সারফেস রাফনেস আছে, যেহেতু পাইপটা তো ফুললি স্মুথ না, তাহলে সারফেসের একটা রাফনেস আছে, ওই রাফনেসটা আমাদের যে এই যে এখানে যে ফ্লোটা হচ্ছে এই ফ্লোতে কি করবে আমাদের ডমিনেট করবে। ওকে, তাহলে আমাদের ফ্লো যদি টার্বুলেন্ট হয় তখন আমাদের ফ্রিকশন ফ্যাক্টরটা কার কার ফাংশন হবে রেনল্ডস নাম্বার এবং এপসাইলন বাই ডি এর। এটা আমরা একটুকু বুঝতে পারছি কিনা। ওকে, এইবার আমি যদি একটু খেয়াল করি, আমি যদি আরেকটা কালার নেই, সাপোজ কোন কালার নেওয়া যায়, আচ্ছা আমি সাপোজ কালো কালার নিই। আমি কি বললাম যে এই যে তার মানে কি আছে এইখানে এরকম রাফনেস আছে। ওকে, রাফ পাইপ যেহেতু রাফনেস আছে, এরকম রাফনেস থাকবে। ওকে, এখন আমি যদি একটু খেয়াল করি আর একটু যে যদি আমাদের ফ্লোটা ল্যামিনার হয়, ওকে, ফ্লোটা ল্যামিনার হলে কি হয় যে আস্তে আস্তে আমরা কি জানি এরকম করে বাউন্ডারি লেয়ার গ্রো করতে থাকি, তাই না, বাউন্ডারি লেয়ার গ্রো করতে থাকে, উপরেরটার ক্ষেত্রেও সেম বাউন্ডারি লেয়ার এমন করে গ্রো করতে থাকে। আচ্ছা, এখন যদি ফ্লো মানে রেনল্ডস নাম্বার যদি কম হয় 2300 এর চাইতে কম হয় দ্যাট মিনস ল্যামিনার ফ্লো, তাহলে কি হচ্ছে এই যে আমাদের এইটাকে এই যে নিচে যে ফ্লোটা হচ্ছে এদিকে যে ফ্লোগুলো হচ্ছে এগুলো সবই কি ল্যামিনার ফ্লো না, এই যে এদিকে যে ফ্লোটা হচ্ছে এই যে এদিকে সবই ল্যামিনার ফ্লো, বাট এইদিকে কিন্তু যে ফ্লোগুলো হচ্ছে এগুলো তো টার্বুলেন্ট, এই যে গোল্ড কালার দিয়ে আমি যেটা দেখলাম এগুলো তো টার্বুলেন্ট, কিন্তু এইদিকে সবই কি ল্যামিনার ফ্লো। আর ল্যামিনার ফ্লো মানেই কি ওটাকে আবার কি বলা হয় ভিসকাস সাবলেয়ার, এটাকে কি বলে এটাকে আবার কিন্তু বলা হয় কি
ভিসকাস সাবলেয়ার না, ভিসকাস সাবলেয়ার, ভিএল আমি সংক্ষেপে বললাম, ভিসকাস সাবলেয়ার, ভিএসএল, ভিএসএল বলা উচিত, ভিএসএল আর কি। আচ্ছা আমি একটু মুছে দিই, এটা আমি জাস্ট মানে বললেই হচ্ছে আর কি যে ভিএসএল আর কি, এটাকে আমরা কি বললাম, ভিএসএল অথবা ভিসকাস সাবলেয়ার। ওকে, তাহলে আমি কি দেখতেছি যে এই যে বাউন্ডারি লেয়ারটা এটা কি করে রাখতেছে, এই যে রাফনেসটা আছে, ওয়াল রাফনেসটা আছে, এই রাফনেসটাকে কি করে রাখতেছে, ঢেকে রাখতেছে না, কভার করে রাখতেছে, কুশান করে রাখতেছে। কখন? যখন আমাদের রেনল্ডস নাম্বার কম, 2300 সাথে কম, দ্যাট মিনস ল্যামিনার ফ্লো। ওকে, কিন্তু যদি আমাদের এবার রেনল্ডস নাম্বার যদি বাড়তে থাকে, ওকে, রেনল্ডস নাম্বার বাড়ার অর্থটা কি, আমাদের মানে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে, তখন কি হইতে থাকবে, তখন কিন্তু আমাদের এই যে আমরা আমাদের যে কি বলে বাউন্ডারি লেয়ার, এটা কিন্তু আস্তে আস্তে কি হইতে থাকবে, ছোট হইতে থাকবে, তাই কিনা, এরকম ছোট হইতে থাকবে। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই যে এখানকার যে ডিস্টেন্সটা, এই যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা, আমরা আগেও বলছিলাম আগের কিছু ক্লাসে যে ডেল্টা, এটাকে আমরা বলতাম না হাইড্রোলিক বা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার, এই ডেল্টা কি হতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, এর দৈর্ঘ্য কমতে থাকে যত ফ্লো টার্বুলেন্ট হতে থাকে। আর যত এটা কমবে তত কি হবে, এই যে রাফনেসটা আছে, এই রাফনেসটা কি হতে থাকবে, মেইন ফ্লোতে কি একদম চলে যাইতে মানে মেইন ফ্লোয়ের উন্মুক্ত হয়ে যাবে, এক্সপোজ হয়ে যাবে না, কারণ আমাদের ভিসকাস সাবলেয়ারটা তো ছোট হতে থাকতেছে, থিক হতে থাকতেছে, থিন হতে থাকতেছে। যত রেনল্ডস নাম্বার বাড়বে, তার মানে হাই রেনল্ডস নাম্বারে তখন কি হয়ে যাবে, একদম এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। তাহলে কি হলো, তাহলে এই যে যে রাফনেসগুলো ছিল, এটা তখন বাইরের যে আউটারে কি হচ্ছে, ফ্লো হচ্ছে, আউটার ফ্লোতে তখন এটা কি করতে থাকবে, মানে ডমিনেট করবে। তখন এই যে এখানে যে আমাদের যে কি বলে রাফনেস এলিমেন্টগুলো আছে, তো তখন সেটা কি হয়ে যাবে, বাইরের যে ফ্লোটা হচ্ছে সেখানে আমাদের ডমিনেট করবে। তো তখন কি হবে, তখন বিষয়টা এরকম হয়ে যাবে যে এটা সাপোজ আমাদের ওই যে রাফনেস যেটা আছে ওইটাকে আমি এইভাবে দেখাচ্ছি, আর যে ফ্লোটা আছে আমি সাপোজ গ্রিন কালার দিয়ে দেখাই যদি, তখন ফ্লোটা এরকম হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। আর এরকম হলে আমরা কি জানি, এটাকে কি বলে, ফ্লো ফাস্ট ব্লাব বডি না? তাহলে আর যদি এরকম হয় তখন কি হয়, তখন কিন্তু আমাদের এই যে ফ্লো প্লাস ব্লাব বডি হলে তখন হাই রেনল্ডস নাম্বারের জন্য তখন আমাদের সার্টেইন একটা মানে কেস আমরা জানি যে যদি আমাদের ফ্লো পাস্ট ব্লাব বডি হয় এবং রেনল্ডস নাম্বার যদি আমাদের খুব হাই হয়, ওকে, এবং রাফনেস তো আমরা বুঝতেছি এটা তো রাফ একটা সারফেস, তখন আমাদের স্ক্রিন ফ্রিকশন কিন্তু আমাদের মানে স্ক্রিন ড্র্যাগ যেটা সেটা ইম্পর্টেন্ট না, তখন কিন্তু আমাদের ফর্ম ড্যাগ এফডি, আমরা যদি এটাকে ফর্ম ড্যাগকে যদি এফডি দিয়ে প্রকাশ করি, এফডি তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, মানে মেইন প্রায়োরিটি হয়ে যায়, ওকে, এফডি হয়ে যায়। এফডিটা তখন আমাদের মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ফর্ম ড্যাগটা মানে ডমিনেট করে, ওকে। তো যখন ফর্ম ড্যাগটা ডমিনেট করে তখন আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর এফটা থাকে, ওই যে এফটা তখন কি হয়ে যায়, রেনল্ডস নাম্বারের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। দ্যাট মিনস রেনল্ডস নাম্বার বাড়ার সাথে সাথে ফ্রিকশন ফ্যাক্টর খুব একটা চেঞ্জ হয় না। আমি বুঝাইতে পারছি এটা, এই যে কনসেপ্টটা এতক্ষণ ধরে বুঝাইলাম, এটা এবার মুডিস চার্টে যায় আমরা দেখব, এটা আমাদের লাগবে, ওকে। এইবারে আমরা ডিসকাস করবো মুডিস চার্ট। এতক্ষণ ধরে আমরা যে বেসিকগুলা ক্লিয়ার করছি অথবা যে বেসিকগুলা দেখাইছি, সেই বেসিকগুলা এবার ইউজ করে মুডিস চার্টের বিভিন্ন প্যারামিটার যেগুলো আছে, ফ্রিকশন ফ্যাক্টর, ওকে, রেনল্ডস নাম্বার, এপসাইলন বাই ডি, এগুলোর উপর মানে এগুলা নিয়ে এবার মানে একটু ডিটেলস আলোচনা করবো যে রেনল্ডস নাম্বার এবং রিলেটিভ রাফনেসের সাথে ফ্রিকশন ফ্যাক্টর কেমন চেঞ্জ হয়, এবং ল্যামিনার ফ্লো হলে কেমন হয়, টার্বুলেন্ট ফ্লো হলে কেমন হয়, স্মুথ পাইপের ক্ষেত্রে কেমন হয়, রাফ পাইপের ক্ষেত্রে কেমন হয়, এগুলো একটু ডিটেলস এবার দেখবো। কিন্তু আমি আরেকবার বলতেছি যে প্রিভিয়াসলি যে বেসিকগুলো দেখানো হয়েছে এইগুলা কিন্তু এখানে কাজে লাগবে। সো প্রিভিয়াস যেই পার্টটা আছে ওইটা ভালো করে বুঝতে হবে, ওকে ওকে। প্রথমে আমরা খেয়াল করি এই যে রিজিয়নটা, এই যে ডটেড লাইন দেওয়া হচ্ছে না, পয়েন্টারের দিকে খেয়াল করি, ডটেড লাইনের এই পর্যন্ত আমরা এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা একটু ভালো করে দেখি। আচ্ছা, একটু দেখার এই রিজিয়নটা খেয়াল করার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু মানে তিনটা অ্যাক্সিসে আসলে আমাদের প্যারামিটার আছে, মানে এই যে এই ওয়াই অ্যাক্সিসের লেফট হ্যান্ডের ওয়াই অ্যাক্সিস যেটা, সেখানে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে রিলেটিভ রাফনেস এপসাইলন বাই ডি, আর নিচে দেওয়া আছে এক্স অ্যাক্সিসে দেওয়া আছে রেনল্ডস নাম্বার, এবং এটা লগ স্কেলে দেওয়া।
কারণ রেনল্ডস নাম্বার তো অনেক বড় হয় আর কি, অনেক বড় একটা নাম্বার, তো ওইটাকে আমরা কম্প্রেস করতে হবে, আর আমরা জানি লগ কম্প্রেস করতে পারে কোনো মানে বড় একটা সংখ্যাকে। এই জন্য নিচে যে লগ স্কেলটা আমরা ইউজ করছি, সেই লগ স্কেল ইউজ করার মেইন কারণটা হচ্ছে যাতে আমরা হাই রেনল্ডস নাম্বারও এর মধ্যে ইনক্লুড করতে পারি। ওকে, আচ্ছা, এইবার প্রথমে এই যে ডটেড লাইনের এই বাম পাশে যে রিজিয়নটা আছে, এই রিজিয়নটা কি? এই রিজিয়নটা হচ্ছে কিন্তু ল্যামিনার ফ্লো রিজিয়ন। কারণ আমি দেখতেছি এই যে ডটেড লাইনের এইখানে কততে সেট করছে, 2 মানে কিন্তু আসলে 2 না, 2 মানে হচ্ছে 2 ইন্টু 1000, দ্যাট মিনস 2000। 2000-এর মধ্যে 0 থেকে শুরু করে 2000-এর মধ্যে ফ্লোটা কেমন হয়? রেনল্ডস নাম্বার যদি হয় তাহলে সেটা হয়, ফ্লোটা হয় হচ্ছে ল্যামিনার ফ্লো। তাহলে ল্যামিনার ফ্লো যদি হয়, আর আমরা জানি ল্যামিনার ফ্লো হইলে ফ্রিকশন ফ্যাক্টরের সাথে রেনল্ডস নাম্বারের সম্পর্কটা কি? F=64 ডিভাইডেড বাই RE, রেনল্ডস নাম্বার। আমরা ওই যে ফুললি ডেভেলপড ফ্লো যেটা যখন দেখাইছিলাম কিছুক্ষণ আগে, সেইখানে কিন্তু ডিসকাস করছি যে হ্যাগেন পয়সলি ফ্লো হইলে F=64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার হয়। এবং এটা কিসের মতো হয়? তাহলে এটা হচ্ছে যে স্ট্রেট লাইন হবে না, এফ এবং RE দুইটারই পাওয়ার কত 1, তাহলে এটা স্ট্রেট লাইন হবে, কিন্তু এটা কিন্তু ওই মানে ইনক্রিজিং স্টেপ লাইন হবে না, ডিক্রিজিং। দ্যাট মিনস এর যে ঢালটা হবে নেগেটিভ। বোঝা যেতে পারছে এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, এইবার আমরা একটু যদি খেয়াল করি, এইখান থেকে এইটুকু মানে এইখান থেকে শুরু করে তো কমতেছে, রেনল্ডস নাম্বার যত বাড়তেছে, এইদিকে বাড়তেছে, আমার কিন্তু ফ্রিকশন ফ্যাক্টর কমতেছে। আমি যদি পেইন দিয়ে দেখানোর ট্রাই করি তাহলে আসলে ব্যাপারটা আরও ভালো বোঝা যাবে যে এইদিকে যত রেনল্ডস নাম্বার আমার বাড়তেছে তত কিন্তু আমার এই যে ফ্রিকশন ফ্যাক্টর আস্তে আস্তে কিন্তু আসলে কমতেছে, এই যে কমতেছে, এইদিকে কমতেছে। কিন্তু আরেকটা জিনিসের সমস্যা হচ্ছে যে এই পয়েন্টটাকে ক্রস করার পরে ফ্রিকশন ফ্যাক্টর জাম্প করে আবার বড় হয়ে গেছে, মানে রেনল্ডস নাম্বার, এবার এর অর্থটা কি? রেনল্ডস নাম্বার এদিকে বাড়ার সাথে সাথে ফ্রিকশন ফ্যাক্টর আবার বাড়তেছে, মানে ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা তো আসলে মিলতেছে না। তাইলে এখানে কি হচ্ছে? তাইলে এখানে হচ্ছে আসলে রেনল্ডস নাম্বার যে জাম্প করলো, এটার কারণটা হচ্ছে যে আমরা কি, যে এই যে মুডিস চার্টটা হয়েছে, এটা কিন্তু আসলে পাইপ মানে পাইপ ফ্লো হচ্ছে, পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। ওকে, তো পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তখন আমরা আসলে এই মানে যে রাফনেসটা আছে, এই রাফনেসটা কতটুকু এক্সপোজ হচ্ছে না তার উপর নির্ভর করে ফ্রিকশন ফ্যাক্টর এবং রেনল্ডস নাম্বার এবং রিলেটিভ রাফনেসের একটা আসছে, মানে রিলেশন আসছে। তো আমাদের যখন একটা পাইপ, চিন্তা করো, আমাদের যখন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হয়, ওকে, তখন ওই যে নিচে কি তৈরি হয়? নিচে কিন্তু ওয়াল শিয়ার স্ট্রেস তৈরি হয়, এবং এই ওয়াল শিয়ার স্ট্রেস নিচে কিন্তু সবচেয়ে বেশি থাকে, এবং মাঝখানে একদম যে কোর লাইনটা যেটা থাকে, সেন্টার লাইন, ওইখানে যে কিন্তু 0 হয়, ওয়াল শিয়ার স্ট্রেস থাকে না ওখানে। ওয়াল শিয়ার স্ট্রেসের কোনো ইফেক্টই থাকে না, কারণ যদি ওখানে ইফেক্ট থাকতো তাহলে তো আরও মানে কি বলে, ওইখানে ভেলোসিটি চেঞ্জ হতে থাকতো, তাই না? তো ওইটা হয় না আর কি। তো মাঝখানে যে সেন্টার লাইন থাকে ওইখানে কোনো ওয়াল শিয়ার স্ট্রেসের ইফেক্ট থাকে না, কিন্তু একদম যেটা মানে সারফেসের গায়ে লেগে থাকে, যে পাইপের সারফেসের গায়ে, ওইখানে কিন্তু ওয়াল শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম থাকে। আচ্ছা, তো যদি ওয়াল শিয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয়, আর আমরা জানি যে এই যে টাউ ডাব্লু যেটা, এটাই কি ওয়াল শিয়ার স্ট্রেস না? টাউ ডাব্লু ওয়াল শিয়ার স্ট্রেস। এই ওয়াল শিয়ার স্ট্রেসটা হচ্ছে কি, যে আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর আছে, এই যে এফ, এই ফ্রিকশন ফ্যাক্টর হচ্ছে ওয়াল শিয়ার স্ট্রেসের একটা ফাংশন। ওকে, আমি যদি এখানে লিখি, যে গ্রাফিক ট্যাব না থাকার কারণে আসলে লিখতে প্রবলেম হচ্ছে, যে এই যে ফাংশন, ওকে, যে আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর আছে, এটা TW বা টাউ ডাব্লু এর ফাংশন। তার মানে টাউ ডাব্লু যত বৃদ্ধি পাবে আমাদের ফ্রিকশন ফ্যাক্টর তত কি হবে? বৃদ্ধি পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে টাউ ডাব্লু কার ক্ষেত্রে বেশি হবে, ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে নাকি টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে? আমরা জানি কি টাউ ডাব্লু ইকুয়াল টু কি? টাউ ডাব্লু ইকুয়াল টু হচ্ছে যে মিউ ডিইউ অথবা ডেলু, যেটাই বলি আমরা, সাপোজ ডেলুই বললাম ইন জেনারেল, ডেলইউ ডেল ওয়াই, তাই না? এটাই তো ইকুয়েশন হয়। তাহলে ডেলইউ ডেল ওয়াই কার ক্ষেত্রে বেশি হয়? ডেলইউ ডেল ওয়াই ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে নাকি টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে? আমরা প্রথম দিকে যে বলছিলাম কিনা, যে ওই যে ল্যামিনার ফ্লো এর একটা ভেলোসিটি প্রোফাইল দেখাইছিলাম এবং টার্বুলেন্ট ফ্লো এর ভেলোসিটি প্রোফাইল দেখাইছিলাম, ওই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে ডেলইউ বাই ডেল ওয়াই আছে, এটা হচ্ছে বেশি হয় কার ক্ষেত্রে? বেশি স্টিফ হয় কার ক্ষেত্রে? টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে। এই জন্য এক্ষেত্রে আমাদের ফ্লোটা কি হইতে হবে? টার্বুলেন্ট ফ্লো হলে ডেলইউ ডেল ওয়াই বেশি হবে, দ্যাট মিনস টাউ ডাব্লু কি হবে? বেশি হবে, দ্যাট মিনস ফাংশন মানে এফ যেটা আছে ফ্রিকশন ফ্যাক্টর, এটা ইমপ্লিসিটলি বাড়বে। তা এই জন্য আমাদের কি হয়, এই যে ফ্রিকশন ফ্যাক্টর একটা জাম্প হয়,
যে ল্যামিনার থেকে তো টার্বুলেন্টের দিকে মুভ করতেছে, তাই না? ট্রানজিশন হওয়ার মানে কি, ল্যামিনার থেকে টার্বুলেন্টের দিকে মুভ করতেছে, এই জন্য হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর পুরো জাম্প করে, এই যে এই জন্য যে জাম্প করছে, এই যে এদিকে জাম্প করছে। এবং ওকে, আচ্ছা এখন দেখার বিষয়টা হচ্ছে যে এইখানে তো জাম্প করলো, ঠিক আছে, এই যে এটার দিকে খেয়াল করি, এই গ্রাফটার দিকে এইখানে জাম্প করলো, ভালো কথা, কিন্তু এই গ্রাফটার ট্রেন্ডটা কেমন, ট্রেন্ড মানে ট্রেন্ডিং কোন দিকে, এই দিকে নিচের দিকে না, তার মানে আবার বাড়ার পরে আবার কিন্তু রেনল্ডস নাম্বার যত বাড়তেছে তত আবার কি হচ্ছে আমাদের যেই আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, রেনল্ডস নাম্বার আবার যত বাড়তেছে তত আমাদের ফ্রিকশন ফ্যাক্টরের মান আবার কমতেছে, এই যে ফ্রিকশন ফ্যাক্টরের মান কমতেছে, এই যে কমতেছে, এবং এটা হচ্ছে স্মুথ পাইপের ক্ষেত্রে, ওকে, স্মুথ পাইপের ক্ষেত্রে কমতেছে। এ কেন হচ্ছে আবার এটা, এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কি, যে এখানে ইকুয়েশন লিখে রাখছি যে ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে এইটা, এইচ এফ ডি ডিভাইড বাই ভি স্কোয়ার ডিভাইড বাই 2g ইন্টু এল, আবার এইটার সমান কি এইটা লেখা, এটাও কিন্তু লেখা যায় যে ডেল্টা পি ইন ডি বাই এল ডিভাইডেড বাই 1/2 রো ভি স্কোয়ার। এখন এই যে রিজিয়নটা, এই যে এখান থেকে যে জাম্প করার পরে এই যে আস্তে আস্তে আবার কমতেছে ফ্রিকশন ফ্যাক্টরের যে রেনল্ডস নাম্বার বাড়ার সাথে সাথে, এই রিজিয়নে কি হয়, আমাদের যে ডেল্টা পি আছে না, ডেল্টা পি হচ্ছে প্রেশার লস, ওকে, তো এই যে প্রেশার লসটা যেটা, এইটা হয়ে যায় হচ্ছে ভেলোসিটি এর মানে ফাংশন, লিনিয়ার ফাংশন, ভি এর লিনিয়ার ফাংশন, ওকে, তো নিচেও কি আছে, ভি আছে। আচ্ছা, এই এখন আমাদের এইদিকে কি রেনল্ডস নাম্বার কি বাড়তেছে না, আমি এদিক থেকে এদিকে যাওয়ার অর্থ রেনল্ডস নাম্বার বাড়তেছে, রেনল্ডস নাম্বার বাড়ার অর্থটা কি, রো ভি ডি বাই মিউ, রেনল্ডস নাম্বার মানে কিন্তু এটা আবার আমরা জানি, এখন রো ডি মিউ কিন্তু চেঞ্জ হয় না, একমাত্র চেঞ্জ হয় কে, ভি। তো আসলে আমাদের যেই রেনল্ডস নাম্বার বাড়ার অর্থ হচ্ছে ভেলোসিটি বাড়তেছে, তো ভেলোসিটি বাড়লে কি হবে, ভেলোসিটি বাড়ার অর্থই হচ্ছে যে আমার রেনল্ডস নাম্বার বাড়া, তাই না? তাহলে আমি এই যে রিজিয়নটা আমি বলতেছিলাম যে বাড়ার মানে ফ্রিকশন ফ্যাক্টর জাম্প করার পরে আবার এই যে আস্তে আস্তে কমতেছে, এবং মানে এদিকে কমতেছে, ট্রেন্ডিংটা যে কমতেছে রেনল্ডস নাম্বার বাড়ার সাথে সাথে, এর অর্থ হচ্ছে যে আমাদের ডেল্টা পি যেটা আছে এটা লিনিয়ার ফাংশন হয়ে যায় এই রিজিয়নে, এই যে এই রিজিয়নে ডেল্টা পি ভেলোসিটি এর লিনিয়ার ফাংশন হয়ে যায়, ওকে, আর নিচে হাফ রো ভি স্কয়ার আছে। এখন আমরা জানি কি রেনল্ডস নাম্বার বাড়ার অর্থ হচ্ছে ভেলোসিটি বাড়া, তাহলে এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে এটা কি হচ্ছে, একটা কাটাকাটি হয়ে যায়, নিচে শুধুমাত্র ভি থাকবে। এখন ভি কে আবার কি, এখানে যে ভিটা আছে ভিটাকে আমরা চাইলে কি রেনল্ডস নাম্বারের সাথে মানে রেনল্ডস নাম্বারের রূপে প্রকাশ করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, যে ভি কে আমরা রেনল্ডস নাম্বার নিয়ে যাব, হ্যাঁ করা যাবে। তাহলে কি হচ্ছে যে ভি বাড়ার সাথে সাথে এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে নিচে ভি আছে, তার মানে ভি বাড়তেছে, ভি যদি বাড়ে তাহলে আমার এফটা কি হয়ে যাবে, কমে যাবে না? আর ভি বাড়ার মানে কি, রেনল্ডস নাম্বার বাড়া, এই জন্য হচ্ছে যে এখানে এই কাহিনীটাই হচ্ছে যে আমার রেনল্ডস নাম্বার যত বাড়তেছে দ্যাট মিনস ভি বাড়তেছে, আর ভি বাড়লে আমার এই যে এই রিজিয়নটাতে আমার কি হবে, এই রিজিয়নটাতে আমার ফ্রিকশন ফ্যাক্টর, এই যে এই রিজিয়নটাতে আমার ফ্রিকশন ফ্যাক্টর হচ্ছে কি হয়ে যাবে, এই রিজিয়নটাতে ফ্রিকশন ফ্যাক্টর হচ্ছে কমতে থাকবে। আমি আশা করি এই পার্টটা বুঝাইতে পারছি, ওকে। এখন আসি আরেকটা জিনিস আমরা দেখতেছি যে এই যে এখানে একটা ডটেড লাইন আছে, এই যে এখানে একটা ডটেড লাইন, এই যে এইদিকে ডটেড লাইন আছে, ওকে। এখন এই ডটেড লাইনের এদিকে আমি যদি একটু খেয়াল করি তাহলে আমি একটা জিনিস দেখতেছি যে যে কোনো একটা আমরা একটু খেয়াল করি, সাপোজ এইটা একটু খেয়াল করি, এইখানে কিন্তু ফ্রিকশন মানে আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর এটা কিন্তু কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, ফ্রিকশন ফ্যাক্টর আর চেঞ্জ হচ্ছে না, তাই কি না? ফ্রিকশন ফ্যাক্টর কি চেঞ্জ হচ্ছে এদিকে? ফ্রিকশন ফ্যাক্টর কিন্তু আসলে আর চেঞ্জ হচ্ছে না, আমরা একটু খেয়াল করি যদি তাহলে দেখতে পারি এই যে ফ্রিকশন ফ্যাক্টর কিন্তু এইখানেও যা এইখানেও তাই, ফ্রিকশন ফ্যাক্টর আর চেঞ্জ হচ্ছে না, ফ্রিকশন ফ্যাক্টর একদম সেম। এখন এর মানেটা কি, কেন এরকম হচ্ছে? আচ্ছা, এইটার অর্থটা কি, যে এই যে মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটা কখন হচ্ছে, হাই রেনল্ডস নাম্বারে না, অনেক হাই রেনল্ডস নাম্বারে। তাহলে হাই রেনল্ডস নাম্বারে আমার ফ্রিকশন ফ্যাক্টর আমি দেখতেছি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এইটার মানে ব্যাখ্যাটা আমি প্রিভিয়াসলি আসলে দিয়ে ফেলাইছি। কোথায় দিলাম আমি যদি একটু খেয়াল করি, প্রিভিয়াসলি আমি কিন্তু আসলে এই যে এই পার্টে দেখাই ফেলাইছি, ওকে। এই যে এখানে যখন আমি ডিসকাস করতেছিলাম, এই যে এদিকে আমি ডিসকাস করতেছিলাম না, এইখানে যে ফ্লো প্লাস ব্লাব বডি দেখাচ্ছিলাম, ওইখানে আমি কিন্তু দেখাইছি যে এইটা যদি আমার সাপোজ একটা ব্লাব বডি হয় এবং কি বলে আমার ফ্লো যদি এরকম যাইতে থাকে, এরকম হয়, এই যে যাইতে থাকে, তখন আমার
যেই সার্টেন কন্ডিশনটা যদি ফুলফিল করে, কি কন্ডিশন, যে আমার রেনল্ডস নাম্বার যদি হাই হয়, রেনল্ডস নাম্বারটা যদি খুব হাই হয় এবং এবং আমাদের ফ্লো প্লাস ব্লাড বডি এটা হয়, তো একটা সার্টেইন রিলেটিভ রাফনেসে আমার যেই কি বলে ফ্রিকশন ফ্যাক্টরটা এটা কনস্ট্যান্ট হয়ে যায়, কারণ সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে আমার ফর্ম ড্যাগটা বেশি ইম্পর্টেন্ট, নট স্ক্রিন ড্র্যাগ। আমি বুঝাইতে পারছি কিনা? ওকে, এই জন্য কি হয়ে যায়, আমাদের যে ফ্রিকশন ফ্যাক্টর এটা হচ্ছে মানে কনস্ট্যান্ট হয়ে যায়। এখন এইটা একটা মানে ব্যাখ্যা আমরা আগেই দিয়ে ফেলাইছি। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে এই রিজিয়নে মানে এই যে এখানে যে চেঞ্জ হচ্ছে না। ওকে, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমি যদি এইটুকু একটু মুছে দেই তাহলে আসলে এই ব্যাখ্যাটা আমি বুঝাইতে পারবো। সেটা হচ্ছে এই যে এটুকু আমি সাপোজ একটু মুছে দেই, এই যে এখানে ইকুয়েশনটা আমি দেখলাম যে ডেল্টা পি, তাই কি না? এখানে যে ডেল্টা পি আছে, এই ডেল্টা পি ভি স্কোয়ারের মানে ফাংশন হয়ে যায়। আমি বুঝাইতে পারতেছি কিনা? কোথায় ভি স্কোয়ারের ফাংশন হয়ে যায়? এই পজিশনে, যেই পজিশনে আমার ফ্রিকশন ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে, ফ্রিকশন ফ্যাক্টরটা হচ্ছে আমার এই যে পেনের দিকে একটু খেয়াল করে আমি গাঢ় করে দিচ্ছি, এই ফ্রিকশন ফ্যাক্টরটা যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই রিজিয়নে আমার ডেল্টা পি ভি স্কোয়ারের ফাংশন হয়ে যায়। এখন যদি ভি স্কোয়ারের ফাংশন হয়ে যায় তাহলে উপরের এবং নিচের ভি স্কোয়ার কি হচ্ছে, ক্যান্সেল আউট। তাহলে এখানে কোনো ভেলোসিটি পার্ট থাকতেছে না, আর ভেলোসিটি টার্ম না থাকলে সেখানে কি রেনল্ডস নাম্বার আমরা বানাইতে পারবো না। তার মানে হচ্ছে যে আমি যতই ওই যে রেনল্ডস নাম্বার বাড়াই, মানে রেনল্ডস নাম্বার বাড়ানো মানে কি, ভেলোসিটি বাড়ানো, আমরা যতই ভেলোসিটি বাড়াই আমার ফ্রিকশন ফ্যাক্টর কিন্তু এফ খুব একটা চেঞ্জ হবে না, কারণ ফ্রিকশন ফ্যাক্টর চেঞ্জ হওয়ার জন্য যে ভেলোসিটি টার্মটা দরকার, এখানে তো ভেলোসিটি টার্ম ক্যান্সেল আউট হয়ে গেছে। ওকে, ডেল্টা পি এর সাথে আর কি, বুঝা গেছে? এই জন্য আমার হাই রেনল্ডস নাম্বারে আমার কি হচ্ছে না, ফ্রিকশন ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে? এখন আরেকটা বিষয় আমি দেখতেছি যে ওকে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমরা বাড়াইতে পারি অথবা কমাইতে পারি কিভাবে? এই যে আমি যদি এই পার্টে আমি যদি অন্য কালার একটা পেন নেই, তাহলে আমি আসলে বোঝাইতে পারবো কি বলতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে এই যে ডাটা মানে রেফারেন্স লাইনের, এই রেফারেন্স লাইনের উপরে কিন্তু যাওয়ার অর্থটা কি, এফ বাড়তেছে, আবার এই রেফারেন্সের নিচে যাওয়ার অর্থটা কি, এফ কমতেছে। এটা তার মানে কি? তার মানে হচ্ছে যে হাই রেনল্ডস নাম্বারে তোমার ফ্রিকশন ফ্যাক্টর মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাট আমি চাইলে এটাকে বাড়াইতে পারি। কিভাবে বাড়াইতে পারি? এই যে রিলেটিভ রাফনেস যদি আমি বাড়াই, অথবা কমাইতে পারি যদি আমরা রিলেটিভ রাফনেস কমাই। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আশা করি টোটালটা আমি বুঝাইতে পারছি কিনা। ওকে, আরেকটা জিনিস এখানে খেয়াল করা যায়, সেটা হচ্ছে যে এই যে রাফ পাইপের ক্ষেত্রে আমি যদি খুব মনে করো যে আমি এই লাইনটা একটু খেয়াল করি, যে রেড কালার দিয়ে আমি যে লাইনটা দেখাচ্ছি, এখন এইটা একটু খেয়াল করি। এখানে আমি কি দেখতেছি যে আমার ফ্রিকশন ফ্যাক্টরের মান কিন্তু খুব হাই। ওকে, কখন? যখন আমার এই যে 0.05 হচ্ছে আমার রিলেটিভ রাফনেসের ভ্যালু। কিন্তু আমি যদি এই দিক থেকে এই দিকে যাই, দ্যাট মিনস এই দিক থেকে এই তীর চিহ্ন দিকে একটু খেয়াল করি, এই ডান দিক থেকে যদি বাম দিকে যাইতে থাকি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে রেনল্ডস নাম্বার কি কমতেছে না। তার মানে লো রেনল্ডস নাম্বারেও আমরা ফ্রিকশন ফ্যাক্টর বাড়াইতে পারি। কিভাবে? যদি আমরা রাফনেস বাড়াই দিই। ওকে, এটা বোঝা গেছে? ওকে, তাহলে যতটুকু আমি বুঝাইছি, এতটুকু মোটামুটি বুঝলেই মানে মুডিস চার্টের বেসিক ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে যায়। ওকে, আশা করি আমি যেই মিসকনসেপশনগুলো ছিল মুডিস চার্ট নিয়ে আমি মেবি ক্লিয়ার করতে পারছি। ওকে, তো আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস।